আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রিসার্চ এরিয়া অর ইন্টারেস্ট, হোয়াই অ্যান্ড হাউ। এখানে মূলত যেটা বোঝাতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার নিজের ইন্টারেস্ট, একজন রিসার্চার তার নিজের ইন্টারেস্ট কিভাবে খুঁজে বের করবে। ধরো আমি একজন রিসার্চার ধরে নিচ্ছি, আহ, যেহেতু আমি সিমিলার একটা ক্যারিয়ার ট্র্যাকে আছি, আমাকে কাজটা করতে হচ্ছে, করে যেতে হচ্ছে নানা কারণে, ডিউ টু মাই ইন্টারেস্ট, ডিউ টু ক্যারিয়ার অর আদার আদার আদার। এখন আমি কি সবসময় একই বিষয়ে রিসার্চ করে যাচ্ছি? বিষয়টা তা না। হয়তো আমি আজকে যে বিষয়ে রিসার্চ করছি, কালকে হয়তো আমি কোনো কোনো ক্ষেত্রে একই ট্র্যাকে ফার্দারিং রিসার্চ করছি। কখনো কখনো হয়তো আমি ট্র্যাক চেঞ্জ করেও অন্য বিষয়ে, অন্য টপিকে, অন্য আলোচ্য বিষয়ে আমি রিসার্চ করছি। তো এই যে রিসার্চ আমি প্রথমবারে হোক, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম অথবা শততম বারে যে আমার এরিয়া অফ ইন্টারেস্ট খুঁজে বের করছি, এটা আমরা কিভাবে খুঁজে বের করছি? এটা অনেকটা কানেক্টেড টু ফাইন্ডিং এ গ্যাপ। তো আমরা একটু জানি শুরু থেকে, হোয়াট ইজ রিসার্চ, ওয়াই টু ডু ইট। আমরা কেন রিসার্চ করি, বিষয়টা আসলে কি। হোয়াট ইনভেস্টিগেশন অফ এ স্পেসিফিক প্রবলেম ইন এ সাইন্টিফিক ম্যানার। এটা আমরা অনেক আগে থেকে জেনে এসেছি, বিকজ ইউ হ্যাড your courses on research methodology, on other research relevant courses. তোমরা জেনে আসছো মোটামুটি বিষয়গুলো। Discover of a solution that advances state of knowledge in the areas of theory to algorithm to prototypes of experimentation to applications. একটা সমস্যার সলিউশন বের করা, এবং কোন সলিউশন যদি অলরেডি হয়ে থাকে সেটাকে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটার জন্য আমরা কন্টিনিউয়াসলি রিসার্চ করে আসছি। কোভিড ভ্যাকসিন যে আবিষ্কৃত হয়েছে, দেখো আমি আজকে জুমার নামাজ পড়তে পড়তে চিন্তা করছিলাম যে মানে হঠাৎ করে মনে আসে যখন বসে আছি, কি বলে খুতবা চলছে এই সময়টাতে, হঠাৎ করে মনে আসলো যে কিছুদিন আগে, অল্প কিছু দিনই তো হবে, খুব বেশি দিন তো হয়নি, আহ মানুষ নামাজ পড়তে আসতেও ভয় পেত, বাজারে যেতেও ভয় পেত, স্কুলে যেতে ভয় পেত, তাই না? একটা কি বিভীষিকাময় একটা পরিবেশ আমাদের ছিল। হোয়ারএস যদিও কোভিড আমাদের মধ্যে বর্তমানে আমরা বলতে পারি যে একটা এভার এক্সিস্টিং বিষয়, এটা চলে যাবে না একেবারেই, তারপরেও আমরা কিন্তু অতটা ভয় পাচ্ছি না। ডিউ টু হোয়াট? ডিউ টু দিস রিসার্চ। আমরা এই রিসার্চের কারণে এই পর্যায়ে চলে আসছি। এখনো এটা নিয়ে রিসার্চ চলছে, যারা ভ্যাকসিন নিয়েছে তাদের সাইড ইফেক্টস গুলো কেমন হচ্ছে, সেটাকে কিভাবে সমাধান করা যায়, ইত্যাদি ইত্যাদি। তোমরা বিষয়গুলো কম বেশি জানো, তাই তো? এই যে একটা সায়েন্স বা একটা নলেজ কে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নামটাই হচ্ছে রিসার্চ। তাহলে আমরা কেন করব রিসার্চটা? আমরা বলতে পারি আমরা সমাজ সেবার জন্য রিসার্চ করব, ফর দ্য সেক অফ বেনিফিটস অফ দ্য সোসাইটি। আবার কেউ কেউ হয়তো বলবে যে আমরা নতুন কিছু সৃষ্টির উল্লাসে, কবি নজরুলের মতো যদি বলি, অথবা আমরা আনন্দের জন্য, খেলার জন্য রিসার্চ করতে পারি। ও এন্ড এভরিথিং ইজ ওকে। তো আমরা রিসার্চের বিষয়টা হচ্ছে এরকমটা যে রিসার্চ কে পছন্দ করে সোসাইটির বেনিফিটের জন্য নিজের ক্রিয়েটিভিটি সহকারে আমরা কাজটা করব, তখন আমরা বলতে পারি যে আমরা একটা ট্রু ইউটিলাইজেশন অফ টাইম, নিজেদের সময়ের একটা ভালো ইউটিলাইজেশন করছি বা করবো। বিগিনিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানতে চাই যে ফলাফল কি, বা একটা পর্যায়ে যে গেলে আমরা কি আবিষ্কার করতে পারবো, তাই না? অথবা তুমি আজকে একটা চাকরিতে যাবে, এর আউটকাম কি? তুমি আজকে একটা ডিগ্রিতে ভর্তি হবে, এর আউটকাম কি? তো এটা হচ্ছে বিষয়, দ্যাটস ট্রু। এটা যদিও একজন পিএইচডি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে লেখা, বাট তোমার জন্য বিষয়টা আরো একটু কম্প্রেসড বলতে মানে কি, প্রেসড, আরো বেশি প্রেসারের। কারণ পিএইচডি স্টুডেন্টের কিন্তু একটু সময়টা বেশি থাকে তোমাদের তুলনায়, তোমাদের সময়টা কম, অল্প সময় শিখতে হয়। হয়তো পিএইচডি স্টুডেন্টের গভীরতা তোমাদের কাছ থেকে চাই না, কিন্তু অন্তত একটা স্ট্রাকচার তোমাদের কাছ থেকে চাই, সেটা অবশ্যই সঠিক। তো দেখা যাক যে একজন পিএইচডি স্টুডেন্ট অথবা একজন রিসার্চ স্টুডেন্ট, তাদের জন্য কি প্রযোজ্য, তাদের কি জানতে হয়, বা হোয়াট দ্য এন্ড শুড বি। নাম্বার ওয়ান,
সিলেক্ট এ ডিফিকাল্ট অ্যান্ড ইন্টারেস্টিং রিসার্চ ডিরেকশন। ডিফিকাল্ট কেন? একটা ডিফিকাল্ট রিসার্চ ডিরেকশন কেন দরকার? যদি ভেরি ইজি হয়ে যায় কোন একটা বিষয়, সেক্ষেত্রে তুমি সেই বিষয়ে আনকমননেস, দ্যাট মিনস হচ্ছে যে রিসার্চ গ্যাপ খুঁজে পাওয়াটা অনেক সময় কঠিন হয়। মানে তোমার জন্য বিষয়টা বুঝতে হয়তো তোমার সহজ হচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা ফ্রুটফুল রিসার্চ দাঁড় করাটা তোমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। সেজন্য একটু ডিফিকাল্ট এই ডিফিকাল্টি বলতে কাজটা সাধন করাটা কষ্টকর বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তুমি এখানে ডিফিকাল্ট শব্দটা না বলে একটু ক্রিটিক্যাল শব্দটা ব্যবহার করা মনে হয় বেশি প্রযোজ্য আর কি। অর্থাৎ you have to think critically from the hypothesis that can be scientifically evaluated, conduct research, that means একজন রিসার্চ স্টুডেন্ট অবশ্যই রিসার্চ কন্ডাক্ট করবেন, report the results by becoming an effective and oral and written communicator। এখন এখানে ওরাল কমিউনিকেটর কি? একজন রিসার্চ স্টুডেন্ট বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যাবেন, বিভিন্ন কনফারেন্সে যাবেন, এবং রিটেন কমিউনিকেটর কি? তিনি বিভিন্ন পেপারস লিখবেন, থিসিস লিখবেন, স্টুডেন্টদেরকে, সুপারভাইজারকে নানা রকমের মানে ডিরেক্টিভস বা কমিউনিকেশন তিনি করবেন, অল আর রিটেন কমিউনিকেশন। obtain funding, run a research group, be an advisor and mentor your own students, etc., etc. Say for example you are a master's student, maybe bachelor students are your students as well as mine। তো অর্থাৎ তুমি তোমার ছোট ভাইকে, দ্যাট মিনস তোমার ডিপার্টমেন্টের ছোট ভাইকে যখন শেখাচ্ছ রিসার্চ সম্পর্কে, দে আর ইউর স্টুডেন্টস। তুমি যখন আমাকে শেখাচ্ছ, আই এম ইউর স্টুডেন্টস অ্যাজ ওয়েল। আমি বয়সে বড় বলেই সবসময় যে তোমার স্যার থাকবো, তোমার কাছ থেকে শিখবো না, বিষয়টা মোটেই তা নয়। তো এগুলো হচ্ছে একজন রিসার্চ স্টুডেন্টদের কাছ থেকে চাওয়া। তোমরা বলতে পারো স্যার আমরা এত কিছু কখন অ্যাটেইন করবো, আমাদের অন্যান্য কোর্সেস আছে। যেটা বলছিলাম যে একটু আগে, যে তোমাদের টাইমটা আরো বেশি কমপ্রেসড। দেখো, একজন রিসার্চ স্টুডেন্টের জন্য সাধারণত আমরা যদি ধরি মাস্টার্স এবং পিএইচডি টাইম স্পেন 6 ইয়ার্স, সেক্ষেত্রে 2 to 2.5 ইয়ার্স একজন রিসার্চ স্টুডেন্ট কি করেন বা একজন পিএইচডি স্টুডেন্ট কি করেন, তিনি হয়তো এই সময়টাতে তিনি আসলে পিএইচডিতে না, মাস্টার্সেই থাকেন, যে স্টেজে তুমি এখন আসো। তখন এই সময়টাতে তারা যেটা করেন যে তার রিসার্চ এরিয়া সিলেক্ট করেন, ফাইন্ড এ রিসার্চ অ্যাডভাইজার, মানে তিনি তার সুপারভাইজার খুঁজে বের করেন, বিগিনস রিসার্চ, কাজ কিছু কিছু শুরু করেন, লিটারেচার রিভিউ থেকে অন্যান্য কাজ কিভাবে করবেন, দ্যাট মিনস তিনি কাজটা শেখা শুরু করেন মোদ্দা কথা। 2.5 ইয়ার্স থেকে শুরু করে 3.5 ইয়ার্স পর্যন্ত তার যে সময়টা, এই সময়টাতে মূলত তিনি আইডেন্টিফাই থিসিস প্রবলেম, চুজ পিএইচডি কমিটি। সবক্ষেত্রে যে চুজ করার অপশন থাকে বিষয়টা তাও নয়। এই সময় যেটা হয় যে তিনি হয়তো তার প্রপোজাল ডিফেন্ড করবেন, অর্থাৎ তিনি তার যে কি রিসার্চ করছেন, কিভাবে করছেন, কেন করছেন, এই বিষয়ে তিনি প্রপোজ করবেন, একটা প্রপোজাল দাঁড় করবেন, এবং সেই প্রপোজালকে তিনি ডিফেন্ড করবেন অ্যাজ ওরাল কমিউনিকেশন প্রেজেন্টেশন। 3-3.5 বছরের পরে তিনি মূলত তার কাজটা শুরু করেন, যেটা তোমাদেরকে শুরু করতে হবে এক্স্যাক্টলি আফটার ইউ ফিনিশ এ ফাইনাল এক্সাম। মানে ফাইনাল কাজটা শুরু করতে হবে। তার আগের যে কাজটা, আগের এই যে 3.5 বছরের কাজটা হয়তো তোমাকে 3.5 মাসে বা 4 মাসে কমপ্লিট করে রাখতে হবে। বুঝতে পারছো কি? আর এই পরের যে 3 বছর, এই 3 বছরের কাজটা হয়তো তুমি 2 থেকে 3 মাস পাবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, পিএইচডি স্টুডেন্টের থেকে তোমার খাটুনি কিন্তু কম নয়। বি কমিটেড টু ইয়োরসেলফ। এটার আউটকাম কি, আমরা কিভাবে এটার আউটকাম নিতে পারি, সেটাতেও আমরা আসবো, দেখা যাক। তো এই যে পরবর্তী সময়টা, what do the researchers do? Do the research, write dissertation, develop their career goals, prepare for your career. That means এই সময়টাতে তারা তাদের পরবর্তী ক্যারিয়ারের জন্য চেষ্টা করে। চুজিং এ রিসার্চ এরিয়া, যেটা আমাদের শুরু থেকে বলছিলাম যে আমাদের মূল আলোচ্য আজকের ক্রাইটেরিয়া, কিভাবে আমি আমার একটা রিসার্চ এরিয়াকে খুঁজে পেতে পারি। এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং এরিয়া টু ইউ। You should choose an area that should be exciting and interesting. দেখো, বিশ্বে এত এত হাজারো লক্ষ বিষয়াদি আছে, তুমি যদি একটা গাছের পাতাকে হাতে নাও, ছোট্ট একটা পাতাকে হাতে নাও, এই একটা পাতার ভিতরে রিসার্চ করার মতো লক্ষ লক্ষ এরিয়া তুমি খুঁজে পাবে। এখন তাহলে সারা বিশ্ব, সারা ইউনিভার্স এটা কত বড়, কত অসংখ্য রিসার্চ এরিয়াতে পরিপূর্ণ।
এটা তো আমি বলে বোঝাতে পারবো না, তাই না? বাট আমরা মানুষ হিসেবে, প্রত্যেকজন মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদের জ্ঞান বা আমাদের ভাবনার পরিসীমা কিন্তু অত্যন্ত ছোট। আর এই অত্যন্ত ছোট হওয়ার কারণেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট মানে কি? এখানে সুদ নয়, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহের জায়গা আছে। এক একজনের ইন্টারেস্ট এক এক রকম হতেই পারে। রিসার্চের ক্ষেত্রেও বিষয়টা তাই। তুমি তোমার ইন্টারেস্টকে খুঁজে নিতে পারো। এখন ইন্টারেস্ট কখন খুঁজে পাবা? যখন তুমি দুই চারটা অথেন্টিক জানবা, তখন না তোমার একটা ইন্টারেস্ট খুঁজে নেওয়ার বিষয় হবে। তুমি তখন রিসার্চটাকে একটু বোঝার চেষ্টা করবে। তুমি যেরকম তোমরা কিছু পেপারস পড়েছো, হয়তো কিছু আইডিয়া এর মধ্যে এসছে, তোমরা হয়তো তোমাদের প্রিভিয়াস কোর্সেসে কিছু আইডিয়া তোমরা পেয়েছো। ভবিষ্যতে আরো একটু ডিটেল পাওয়ার চেষ্টা করবো। ইম্পর্টেন্ট প্রবলেমস ইন এরিয়া, যে বিষয়টা নিয়ে তুমি ইন্টারেস্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছো, এটাতে এই প্রবলেমটা বা এই এরিয়াটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। ইম্পর্টেন্ট টু হুম? ইম্পর্টেন্ট টু ইয়োরসেলফ, অবশ্যই নাম্বার ওয়ান। ইম্পর্টেন্ট টু দ্য আদার ইনকামমেন্টস, অন্যান্য যারা সুবিধাভোগী, সম্ভাব্য সুবিধাভোগী আছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। হলে যেটা হয়, এটা সোশ্যাল ইন্টারেস্টে যত বেশি ইম্পর্টেন্ট হবে অন্যদের কাছে, তত বেশি ইম্প্যাক্টফুল হবে। রিসার্চ টাইপস ইজ সুইটেবল টু ইউ। এখন দেখো, তুমি আমি যদি শত চেষ্টাও করি, আমরা কিন্তু একটা কেমিক্যাল রিসার্চ করতে পারবো না। পারবো কি? না স্যার। আমাদের ওই বিষয়ে যে বেসিক জ্ঞান, এই বেসিক জ্ঞানটা কিন্তু আমাদের নাই। তোমারও নাই, আমারও নাই, তাই তো? তো তাহলে এটা আমার জন্য সুইটেবল হতে হবে। আমরা হয়তো বিজনেস, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমাদের কম বেশি ধারণা আছে। আমরা সেইভাবে আমরা আমাদের রিসার্চকে ডিরেক্ট করতে পারবো। ওয়েজ টু আইডেন্টিফাই রিসার্চ এরিয়া: take courses, attend seminars and colloquia. That means বিভিন্ন কোর্স আমরা করেছি, ভবিষ্যতে হয়তো আরো করছি, ভবিষ্যতে আরো করব। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করব এবং বিভিন্ন আলাপ আলোচনায় যোগদান করব। সেটা সেমিনার্স হতে পারে, কনফারেন্সেস হতে পারে, তোমার টিচারদের সাথে আলোচনা হতে পারে, কলিগদের সাথে আলোচনা হতে পারে। কলিগ বলতে তোমার ফ্রেন্ডদের সাথে, বলো ছোট ভাই বড় ভাই, এদের সাথে আলোচনার ভিত্তিতেও হতে পারে। এই জায়গা থেকে তুমি আইডিয়া আহরণ করবে। Talk to professors, visitors, other students, শিক্ষকরা বলো বা স্টুডেন্ট যারা রিসার্চ করছে, তাদের রিসার্চ ওয়ার্ক নিয়ে আমাদের এখানে আসে, তাদের সাথে আমাদের আইডিয়া শেয়ারিং হয়। আমরাও হয়তো বিভিন্ন জায়গাতে যাই, আইডিয়া শেয়ারিং হয়। এইগুলো কিন্তু আমাদের সেই কলোকিয়া বা সেই ভিউজ এক্সচেঞ্জ গুলো আমাদের এই জায়গা থেকে হচ্ছে। আমাদের নতুন নতুন এরিয়া সম্পর্কে আমাদের জানা হচ্ছে আমরা, এবং সেই দিকে আমরা যেতে পারছি। কনসিডার উইথ both applied and theoretical areas. অবশ্যই আমরা থিওরিটিক্যাল, দ্যাট মিনস আমরা যে রিসার্চ, তাদের রিসার্চের মাধ্যমে আমরা থিওরিটিক্যাল ইমপ্রুভমেন্ট এবং অ্যাপ্লাইড ইমপ্রুভমেন্টও দেওয়ার চেষ্টা করব। রিড ওয়াইডলি, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, অবশ্যই বেশি বেশি এবং বেশি ভাবে পড়তে হবে। তবে এখানে ওয়াইডলি শব্দটার তুলনায় আই উইল রাদার চুজ ডিপলি, আরো গভীরভাবে পড়তে হবে। যতটুকুই পড়ো সেটা গভীরভাবে পড়তে হবে। লার্ন অ্যাবাউট ইউরসেলফ, হোয়াট ইউ লাইক, স্ট্রেংথ এন্ড সলভ সাম রিসার্চ প্রবলেমস। এইগুলোর মাধ্যমে আমরা আমাদের রিসার্চ এরিয়াকে খুঁজে পেতে পারি। হাউ টু চুজ রিসার্চ অ্যাডভাইজার। আমরা তো রিসার্চ এরিয়ার বিষয়ে বললাম, তুমি অ্যাডভাইজারের কেস কিভাবে সিলেক্ট করবে? যখন তোমার চয়েসের অপশন আছে বা চয়েস করে নিতে হবে, খুঁজে নিতে হবে, তখন কি কি বিষয় তোমাকে মাথায় রাখতে হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। হোয়াট আর দেয়ার প্রজেক্টস, তারা কি কি বিষয়ে কাজ করছে। তো এটা তোমরা জানার জন্য তার রিসেন্ট পাবলিকেশন গুলো যদি পড়ো বা টাইটেল গুলো যদি দেখো, তাহলেই বুঝতে পারবে বা একটা আইডিয়া চলে আসবে। এবং সেটা যদি তোমার সাথে ম্যাচ করে, তাহলে তুমি ভাবতে পারো হাউ মাচ টাইম দে ডু স্পেন্ড উইথ স্টুডেন্টস, ছাত্রদের সাথে কতটুকু সময় দেয়, বিশেষ করে রিসার্চ স্টুডেন্টদের সাথে। এখন তুমি হয়তো আমাকে সামনে থেকে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যদি বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোচ করো ফর অ্যাডমিশন, সেক্ষেত্রে হয়তো এতটা ভালো জানতে পারবে না। But if you have some source to know about that specific professor or supervisor, তাহলে যতটুকু নলেজ সম্ভব হয় নিয়ে নেওয়াটা ভালো, দেন অ্যাপ্রোচ করা ভালো। Do they have group and or individual meetings? তারা কি গ্রুপ বা ইন্ডিভিজুয়াল মিটিং ডাকে কিনা? যেরকম আমি তোমাদের সাথে আলোচনা করছি, ভবিষ্যতে if you are consistent with me, তোমরা যদি কনসিস্টেন্টলি যৌক্তিকভাবে আমার সাথে অগ্রগামী হও, তাহলে দেখবে তোমার প্রত্যেকটা পাতায়, তোমার যে থিসিস হবে তার প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা সেন্টেন্সে আমার অবদান তোমরা খুঁজে পাবে। আর তোমরা যদি কনসিস্টেন্ট না হও, যেরকম দুইজন তো আজকেই আউট হয়ে গেছে বলতে গেলে একরকম,
তো হয়তো নেক্সট ক্লাসে তোমাদের এখান থেকে আরো 2 জন আউট হয়ে যাবে। তো তোমাদেরকে যখন খুঁজে পাবো না, তখন কিন্তু আলটিমেটলি আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো। কিন্তু স্বাধীনতা দিচ্ছে সুপারভাইজার। আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে তোমরা 90% স্বাধীন তোমার এই রিসার্চের কাজের বিষয়ে। 10% পরাধীন ঠিক না, বাট 10% গাইডেন্স তোমরা পাবে, 10% কন্ট্রোল তোমাদের থাকবে, তোমাদের উপরে আমি রাখার চেষ্টা করবো। বাদ বাকিটুকু তোমরা স্বাধীনভাবে কাজ করবে। হাউ লং ডাজ টেক স্টুডেন্টস টু ফিনিশ? আলটিমেটলি আমাদের তো একটা টাইম ব্যারিয়ার আছে, সেই সময়ের মধ্যে শেষ করতে হবে। তোমাদের পছন্দ হোক বা না হোক, খুব বেশি এক্সটেনশনের সুযোগও থাকবে না। হোয়াট ইজ দ্য প্লেসমেন্ট ফর পাস্ট স্টুডেন্টস? অতীত স্টুডেন্টরা কি কেমন কি করেছে তোমরা সেটা। ডাজ দ্য অ্যাডভাইজার পাবলিশ a lot with students? মানে সুপারভাইজার স্টুডেন্টদের সাথে পাবলিশ করতে বা তার পেপার লিখতে পছন্দ। হোয়াট ইজ দ্য অর্ডার অফ নেমস? নামের অর্ডারটা কেমন ভাবে দেওয়া হয়? সুপারভাইজার নিজের নাম আগে দিচ্ছে না স্টুডেন্টের নাম আগে দিচ্ছে? who presents the paper that are co-authored? কে প্রেজেন্ট করছে? প্রেজেন্টেশন কিন্তু একটা ব্যাপার, অনেকে প্রেজেন্টেশনে ভয় পায়, কিন্তু কে প্রেজেন্ট করছে এটাও একটা ব্যাপার। স্টুডেন্ট প্রেজেন্ট করলে তার স্মার্টনেস বাড়বে, কমিউনিকেশন বাড়বে, তার অন্যান্যদের সাথে যোগাযোগ বাড়বে, পরিচিতি বাড়বে, এটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে সুপারভাইজার যদি স্টুডেন্টকে অ্যালাউ করে, দ্যাট মিনস হচ্ছে যে সেই সুপারভাইজার স্টুডেন্টের জন্য ভালো করলো। ডু দে হ্যাভ রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ? এটা মানে বাংলাদেশে হয়তো এখনো পর্যন্ত আশা করা যায় না। RA-শিপ যেটাকে সংক্ষেপে বলা হয়। ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তোমরা দেখবে যে কোনো পিএইচডি স্টুডেন্ট গেলে, সেখানে গেলে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া মানে হচ্ছে রিসার্চের কাজ তো করতেই হচ্ছে, সে অ্যাসিস্ট্যান্টশিপ না হলেও করতে হতো। এক্ষেত্রে স্টুডেন্ট নিজের কাজের বাইরেও হয়তো কিছু কাজ সুপারভাইজারকে করে দিবে। ডু ইউ ফিল কমফোর্টেবল উইথ দিস পারসন অ্যাজ ইউর অ্যাডভাইজার? এটা একটা বড় বিষয় যে তুমি কমফোর্ট ফিল করছো কিনা। এখন বা মানে সেম কান্ট্রি যদি হয়, সেক্ষেত্রে হয়তো চেনার জানার খোঁজ নেওয়ার সুযোগটা অনেক থাকে। কিন্তু কান্ট্রি ডিফারেন্স থাকলে সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই চেনা জানা হয় না। ট্রাই আউট অ্যান অ্যাডভাইজার। একজন সুপারভাইজারের সাথে কিছুদিন কাজ করা যায়, যেমন তার বিভিন্ন কোর্স গুলো দেখা, বিভিন্ন লেখাগুলো পড়া, তার অন্যান্য সোর্স থেকে তার ইনফরমেশন নেওয়া। ইউ শুড ওয়ার্ক অ্যাজ এ গ্রুপ, সেটা ফর্মাল হোক ইনফর্মাল হোক, তোমার একটা গ্রুপের অংশ হিসেবে কোলাবোরেটিভ কাজ করা উচিত। এটাই সোশ্যাল প্রসেস। এটাতে যেটা হয় যে তোমার আউটপুটটা অনেক বেশি হয়। আমি খুব সংক্ষেপে যাচ্ছি। হাউ টু ওয়ার্ক অন এ রিসার্চ টিম? কিভাবে রিসার্চ টিমে তোমরা কাজ করবে? সে ফর এক্সাম্পল, তোমরা এই যে 5 জন আছো, 5 জন মিলে যদি একটা রিসার্চ টিমের মেম্বার হও, হয়তো ওই রিসার্চের 5টা আসপেক্ট বা 5টা অংশ তোমরা নানা দিক থেকে অ্যানালাইজ করতে পারো, দেখতে পারো, নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারো এবং খুব দ্রুততার সাথে তোমার রিসার্চ ফাইন্ডিংসটাকে খুঁজে বের করতে পারো। আইডেন্টিফাইং থিসিস প্রবলেম, কিভাবে থিসিস প্রবলেমকে খুঁজে পেতে পারো? নাম্বার 1 এবং নাম্বার 1, এটা কোনো বিকল্প নাই। তোমাদের যেটা করা সেটা হচ্ছে রিড মোর অ্যান্ড মোর পেপারস। ইউজ papers references to get original papers. Keep an annotated bibliography on your paper. বিষয়টা হচ্ছে যে সবসময় তোমার অরিজিনাল পেপার সামনে থাকবে, বিষয়টা তা না। এখানে অরিজিনাল পেপার বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা বিষয়ে অরিজিনাল থিওরিজ যিনি, সে ফর এক্সাম্পল আমি যদি বলি তোমাদের পরিচিত একটা থিওরির নাম যদি বলি, যেরকম মাসলোরস নিড হায়ারার্কি থিওরি, নাম শুনেছো তো, তাই না? সবাই মনে আছে আশা করি। আচ্ছা, এখন মাসলোর যে পেপারটা, মাসলোর অরিজিনাল যে লেখাটা, সেটা কি তোমরা দেখেছো? না স্যার, দেখো নাই, আমিও দেখিনি। এখন আমি যদি দেখতে চাই, তাহলে আমি কি করব? এই মাসলোর থিওরি সম্পর্কে আমি কোথায় পড়েছি? হয়তো গ্রিফিনের বইয়ে পড়েছি। বইগুলো সাধারণত ওইভাবে সাইটেশন বা বিবলিওগ্রাফি সহকারে এখন লেখা হয় না, যদিও রিসেন্ট কিছু রিসার্চ বুকস ওইভাবে আসছে বিবলিওগ্রাফি সহকারে। রিসার্চ পেপারস গুলো সাধারণত অবশ্যই মানে বিবলিওগ্রাফি সহকারে লেখা হয়, তোমরা জানো, পড়েছো। এখন আমি যদি মাসলোরস অরিজিনাল যে পেপারটা, সেটা যদি খুঁজে পেতে চাই, হয়তো যদি গ্রিফিনের বইয়ে তার সাইটেশন থাকে অথবা অন্য কোনো পেপারে তার সাইটেশন থাকে, সেই সাইটেশনের সূত্র ধরে আমি মাসলোর অরিজিনাল পেপারটাকে খুঁজে পেতে পারি। আমি দেখতে পারি আসলে মাসলো কি বলেছিলেন। হয়তো মিস্টার গ্রিফিন যা বলেছেন
সেটা হয়তো মাসলোর যে কনসেপ্ট, সেই কনসেপ্টের একটা ট্রান্সফর্মড রূপ, অরিজিনাল রূপ নিশ্চয়ই না। তো সেই অরিজিনাল রূপটা কি সেটা দেখার জন্য আমি মাসলোর পেপারটা পড়তে পারি, এবং সেক্ষেত্রে অবশ্যই আমার জ্ঞান বা জ্ঞানের ধরন অনেক অনেক বেশি এক্সপ্যান্ডেড হবে। টক টু এক্সপার্ট, অবভিয়াসলি তুমি যখন কোনো একটা কাজ করবে, কোনো একটা বিষয় ভিত্তিক কাজ করবে, তখন অবশ্যই এক্সপার্টদের সাথে কথা বলতে হয়। ইভেন ইফ ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট, তখনও কিন্তু তোমাকে এক্সপার্টদের সাথে কথা বলতে হয়, অ্যাটেন্ড টকস এক্সেট্রা। টক মানে কি? কনফারেন্সেস, সেমিনার, সিম্পোজিয়ামস, এগুলো হচ্ছে টকস, বা মানে মত বিনিময়, টক শো, এগুলো কি কাইন্ড অফ মত বিনিময়, কি বলে, ইনসাইড ইমপ্রেশনের বহিঃপ্রকাশ। এটাতে পাপের কিছু নেই। দেন কোয়েশ্চেন প্রিভিয়াস ওয়ার্ডস অ্যাজাম্পশন, আগের যে কাজগুলো ছিল, তাদের যে ধারণা বা অ্যাজাম্পশন গুলো ছিল, হাইপোথিসিস গুলো ছিল, সেগুলোকে প্রশ্ন করা, সেগুলোকে ভ্যালিডেট করা নিজে নিজে। এইসব জায়গা থেকে আমার একটা ভালো মানে প্রবলেম আইডেন্টিফিকেশন চলে আসবে। প্রবলেম আইডেন্টিফিকেশন মিন্স গ্যাপ ফাইন্ডিং, গ্যাপ মিন্স রিসার্চ এরিয়া, রিসার্চ এরিয়া মিন্স রিসার্চ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? কনসিডার হট টপিকস কেয়ারফুলি। হট মানে কি? বাংলাদেশে গরম পড়েছে কত ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু হট না। হট মানে হচ্ছে এমন একটা টপিক যেটা পয়েন্ট অফ ইন্টারেস্টে আছে। কার ইন্টারেস্ট? তোমার এবং সোশ্যাল যে ইন্টারেস্ট বা একটা আগ্রহের জায়গা, প্রয়োজনের জায়গা। যেমন ধরো গত 2 বছর 3 বছর আগে কোভিড ছিল একটা হট টপিক। এখন আফটার ম্যাথ, দ্যাট মিনস কোভিড এর আফটার ইফেক্টটা হচ্ছে এক ধরনের হট টপিক। ধরো তুমি ইকোনমিক ইম্প্যাক্ট, ইকোনমিক শক, হয়তো তুমি টিকা আবিষ্কার করতে পারছো না, বাট ইকোনমিক দিকটা তো দেখতে পাচ্ছ, বিজনেস দিকটা তো দেখতে পাচ্ছ, কোভিড এর ইম্প্যাক্টটা কেমন হচ্ছে, কেমন কোভিড এর কারণে মানুষ কেমন ভাঙা গড়ার মধ্যে পড়েছে, সেই ইম্প্যাক্ট গুলো দেখতে পাচ্ছ, তাই না? এগুলো স্টিল হট টপিকস। তারপরে ধরো এই যে কয়েকদিন আগে রেমেল গেল, রেমেলের সোশ্যাল ইম্প্যাক্ট বলো, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলো, দেখবা আরো 1 মাস পরে, এখন হয়তো পাবে না, 1 মাস পরে তুমি কি বলে গুগল স্কলার সার্চ করো, রেমেল নিয়ে বহু পেপার তুমি পেয়ে যাবে। ইভেন কোভিড যখন শুরু হয়, তখন কোভিড নিয়ে আমি হয়তো কোভিড 2019-এর ডিসেম্বরের দিকে শুরু হলো, তো আমি হয়তো জানুয়ারি, মিড জানুয়ারি পর্যন্ত সার্চ করলাম, 2টা 3টার বেশি পেপার আমি পাইনি, এবং সেগুলো খুব ভালো ইয়া না আর কি, ভালো জার্নাল না। কিন্তু জাস্ট আর 2-3 মাস পরে যখন সার্চ করলাম, দেখলাম হাজার হাজার পেপার চলে আসছে, যার শিরোনামের একটা অংশ, কোনো না কোনো অংশে কোভিড শব্দটা আছে। বুঝতে পারছো? জি স্যার। thoroughly understand the problem, কোন একটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে বোঝা। এখন মানে এই পয়েন্টে তুমি পয়েন্টটা পরবর্তীতে আবারও আসবে কোন একটা ক্লাসে, কোন একটা ডিসকাশনে, আমি একটু আজকে সংক্ষেপে আলাপ করি। দেখো, আমি যদি তোমাকে কবি নজরুল বিশ্ববিদ্যালয় সম্পর্কে 2টা পৃষ্ঠা লিখতে বলি, তুমি কি লিখতে পারবে? তোমার কোনো সাপোর্টিং নাই, কোনো বই নাই, কোনো খাতা নাই, কিচ্ছু নাই তোমার সামনে, সাদা কাগজে বা কম্পিউটারে টাইপ করে whatever is the way or method, তুমি কি লিখতে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার লেখা দেবো। আচ্ছা, যদি তোমার গ্রাম সম্পর্কে লিখতে বলি, তোমার দেশ সম্পর্কে লিখতে বলি? জি স্যার। তার মানে এই সম্পর্কে, এই বিষয়টুকু সম্পর্কে তোমার একটা দ্যাট মিনস একটা ওভারঅল ধারণা তোমার আছে, তাই তো? আছে বলেই তুমি পারবে। এখন তোমার রিসার্চ যে এরিয়া, সেই এরিয়াটা সম্পর্কে তোমাকে একটা ধারণা নিতে হবে, আদারওয়াইজ তুমি এটা সম্পর্কে লিখতে পারবে না। বিষয়টা সবসময় এমন নয় যে তোমাকে না দেখে লিখতে হবে, কিন্তু একটা ভালো ধারণা রাখতে হবে। তুমি দেখে লিখতে পারো, দ্যাট মিনস এখানে দেখে লেখা বলতে তুমি সমস্ত পেপার, সমস্ত রিসোর্স, ইন্টারনেট তোমার সামনে আছে, সেই জায়গা থেকে তোমাকে লিখতে হবে, এবং এমন ভাবে লিখতে হবে যেন এই তোমার লেখাটা কারোর সাথে ম্যাচ না করে। কারো লেখা আমরা যদি কপি করা মানে অপরাধ বলি, কিন্তু তুমি কপি করেছো এটা আমি বলবো না, আমি বলবো যে তোমার লেখাটা কারোর সাথে সিমিলার হয়ে গেছে কিনা। এবং সাধারণত দেখা যায় যে 20%-এর উপরে সিমিলারিটি অ্যাকসেপ্ট করা হয় না কোথাও। বুঝতে পারছি কি? যেমন কিছু কিছু বিষয় আছে যেগুলো সিমিলার হয়েই যাবে। তুমি যদি আমার নাম, তোমার সুপারভাইজারের নামটা লেখো, এটাকে তুমি কি পাল্টাতে পারবে? কোনোভাবে পাল্টাতে পারবে না। তোমার নামটা, নিজের নামটা পাল্টাতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাতে পারবে না। তো এইসব কারণে 20% সিমিলারিটি অ্যাকসেপ্ট করা হয়, এর উপরে সিমিলারিটি যেন না থাকে।
ব্রেক প্রবলেমস ইনটু ম্যানেজেবল পিসেস, যতটুকু তুমি ম্যানেজ করতে পারো এভাবে ছোট 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 পার্ট বা সাবডিভিশন করে তোমার প্রবলেম গুলোকে সমাধান করার চেষ্টা করতে হবে। ডেভেলপ মেথডস দ্যাট ওয়ার্ক ফর ইউ, যে মেথড গুলো তোমার জন্য কাজ করছে বা ভালো কাজ করে এরকম। রিয়েল স্টার্টিং ইউর ডিসিটেশন, যখন তুমি তোমার ডিসিটেশন বা লেখার কাজটা শুরু করতে যাচ্ছ তখনকার সময় অফেন থার্ড ইয়ার, প্রায়শই থার্ড ইয়ার বলা বা মিডল টাইম বলা হচ্ছে তোমাদের ক্ষেত্রে, যেটা বলছি আফটার ইউর ফাইনাল এক্সাম, দ্যাট মিনস সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামের পরে হয়তো তোমরা লেখাটা শুরু করবে, বাট তার আগে লেখার সমস্ত ব্যাকগ্রাউন্ড আগেই প্রস্তুত থাকতে হবে, আদারওয়াইজ পরে শুরু করলেও তোমরা শেষ করতে পারবে না। মেজর ট্রানজিশন, এখানে বলা হচ্ছে ক্লাসেস আর ফাইনালি ডান, now you have to define your own research agenda and self-driven schedule. তোমাকে অবশ্যই 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 সেলফ ড্রাইভিং হতে হবে, নিজে চালিত, দ্যাট মিনস হচ্ছে যে স্বচালিত হতে হবে। তুমি কখন কি করবে না করবে, কতটুকু পড়বে না পড়বে, কত ওয়াইডলি যাবে নাকি কত ন্যারোলি যাবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তোমার নিজের উপরে ডিপেন্ড করবে। সুতরাং বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। What you have to do, plan your research and regularly revisit, reevaluate and revise all those plans. Work consistently, work very hard, take the initiative in your own research, communicate your research results along the way, মানে তোমার চলতে চলতে যাদের সাথে কথা হয় জানা হয়, তোমার এখানে গ্রুপমেট যারা আছে, অন্যান্য ক্লাসমেট যারা আছে, সবার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করলে তোমার আইডিয়া বাড়বে, কমবে না। ডেভেলপ এক্সেলেন্ট প্রেজেন্টেশন স্কিল, ওরাল এন্ড রিটেন, অর্থাৎ তোমার লেখাও ভালো লেখাও লিখতে হবে, আবার ওরাল প্রেজেন্টেশন একই উপায়, একই ধরন, একই ধারণ, এটা সবার জন্য প্রযোজ্য এরকম উপায় আমরা বলতে পারি না। দ্যাট মিনস একই টপিক খুঁজে পাওয়ার একই উপায় সবার জন্য এক না, বাট দেয়ার আর 6 কমন ওয়েজ টু ফাইন্ড এ টপিক। কিভাবে? নাম্বার 1, এ ফ্ল্যাশ অফ ব্রিলিয়ান্স। তোমার ব্রিলিয়ান্স মানে কি? মেধা বা মেধা শক্তির বিকাশ ঘটানো। ইউ ওয়েক আপ ওয়ান ডে উইথ এ নিউ ইনসাইট অর আইডিয়া। হঠাৎ করে ওই যে আমরা বলি না যে স্বপ্নে পাওয়া ওষুধ, শুনেছি কি নাম শুনেছি কখনো কোনো কবিরাজের বা ইত্যাদি ইত্যাদি? স্বপ্ন পেয়ে যায় যে হঠাৎ তার নতুন একটা আবিষ্কার হয়ে গেল, স্বপ্নে পেয়ে সকালবেলা উঠে সে তৈরি করে ফেললো, বা সকালবেলা উঠে সে একটা নতুন আইডিয়া দিয়ে দিল। তবে এটা খুব একটা হয় না। ডু ইউ অ্যাপ্রোচ টু সলভ অ্যান ইম্পর্টেন্ট ওপেন প্রবলেম। নতুন একটা উপায় আবিষ্কার করলে, যে উপায় তোমার হয়তো একটা পুরাতন প্রবলেম, একটা ওপেন প্রবলেমকে তুমি সলভ করলে, সেটা হতে পারে। তো সেক্ষেত্রে কিছু ওয়ার্নিংস আছে, দিস রিয়েলি হ্যাপেন্স ইফ এট অল। বুঝতে পারছি তো? ইভেন ইফ ইট ডাজ, you may not be able to find an advisor who agrees. তুমি ওই যে স্বপ্নে পাওয়া ওষুধ বানানোর জন্য বা আবিষ্কার করার জন্য তুমি কোনো অ্যাডভাইজার নাও পেতে পারো বা সুপারভাইজার নাও পেতে পারো। নাম্বার 2, the term project. You take a project course that gives you a new perspective. তোমার নতুন ধারণা পেলে কোন একটা বিষয় সম্পর্কে, যেরকম theory of the system and vice versa. The project paper combines your research project with the course project, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে তোমার কিছু নতুন উপায় বা নতুন জ্ঞান সৃষ্টি হবে, যেটা তোমার পরবর্তী প্রজেক্ট প্লাস, দ্যাট মিনস তোমার এই প্রজেক্টের সাথে নতুনত্ব আবিষ্কার করতে সহযোগিতা করবে। কি ওয়ার্নিং আছে? দিস মে বি টু ইনক্রিমেন্টাল, হয়তো ধীরে ধীরে এটা বিকশিত হচ্ছে। তো সাধারণত যারা এই উপায়টাই প্রযোজ্য যারা বিগিনার তাদের জন্য। অ্যাজ অফ ইউ, তুমি যে প্রিভিয়াস কোর্স ওয়ার্ক গুলো করেছো, যে প্রজেক্ট গুলো করেছো, বা এখন যে প্রজেক্টটা করবে, এখান থেকে তোমার হয়তো পরবর্তী লাইফে, পরবর্তী সময়ে তুমি যদি রিসার্চ এরিয়া খুঁজে পাও, হয়তো এটার সাথে তোমার প্রজেক্ট প্লাস, দ্যাট মিনস এই প্রজেক্টের সাথে একটা মানে এডিশনাল আইডিয়াস বা এডিশনাল ওয়ে যোগ করে তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে বা তোমার মানে নতুন টপিক খুঁজে পেতে পারো। রিডু অ্যান্ড রিইনভেন্ট, কোনো একটা বিষয় যেটা অলরেডি করা হয়েছে সেটা হয়তো নতুন উপায়ে, নতুন ভাবে
তৈরি করা, নতুন পদ্ধতিতে তৈরি করা, নতুন অ্যালগরিদম, নতুন প্রমাণাদি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তুমি রিডু অ্যান্ড রিইনভেন্ট করতে পারো। তো এখানেও কিছু কিছু বিষয় আছে সতর্ক থাকার। ইউ মে বি উইদাউট এ টপিক ফর এ লং টাইম। একটা নতুন টপিক থেকে তুমি হয়তো দূরেই আছো, বাট হয়তো নতুন উপায়ে কাজ করছো, সেটাও তোমার একটা ইনভেনশন, ডাজন্ট ম্যাটার। it may be it may not be a topic worthy for a thesis, ইভেন অনেক ক্ষেত্রে তোমার মাস্টার্স থিসিসের ক্ষেত্রেও না। অর্থাৎ মানে মূল কথা হচ্ছে যে যে কাজটা অনেকেই করে গেছে, যেমন তোমাদের অনেকেই দেখবা কি বলে ব্যাংকস ইফিসিয়েন্সি, ফাইন্যান্সিয়াল ইফিসিয়েন্সি, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। তো এই কাজগুলো হাজারো মানুষ হাজার ভাবে করেছে। তো তুমি যদি একই টপিকে কাজ করো, সেক্ষেত্রে তো নতুনত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। তুমি হয়তো নতুন উপায় খুঁজে পেতে পারো, বাট এইসব ক্ষেত্রে মানে তোমার একটা থিসিসের জন্য বিষয়টা পারফেক্ট নাও হতে পারে, বা অনেকেই দেখবা যে একসেপ্ট করছে না। নাম্বার 4, দ্য ইউর অ্যাডভাইজার হ্যাজ এ লিস্ট অফ টপিক, যেরকমটা আমার আছে, যেটা আমি তোমাদেরকে শো করব। সাজেস্ট ওয়ান or more that you can work on, can save you a lot of time and anxiety. তুমি একটা সঠিক টপিক খুঁজে পাওয়া যে কতটা কষ্টের ব্যাপার। মানে এটা কেউ যদি তোমাকে টপিক খুঁজে দেয়, মানে তোমার কষ্টটা হাফ লাঘব হয়ে যাবে। আরেকটা বড় কারণ হচ্ছে সেভারাল স্টুডেন্টস মে বি ওয়ার্কিং অন দ্য সেম অর রিলেটেড প্রবলেম। একই উপায়ে হয়তো কাজ করে থাকতে পারে। হয়তো আমি সুপারভাইজার হিসেবে আছি, তোমাকে যে কাজ দিয়েছি আরেকজনকেও একই কাজ দিয়েছি, অন্য ব্যাচের আরেকজনকেও একই কাজ চলছে। এটাতে অসুবিধার কিছু নাই। অসুবিধা তখনই যখন কপি করো, কপি করাটাই অসুবিধার, আদারওয়াইজ অসুবিধার বিষয়। 5 পেপার্স ইকুয়ালস টু থিসিস। অনেক সময় আমরা বলি যে পেপার্স বলতে একটা কমপ্লিট রিসার্চ পেপার যদি আমি তৈরি করতে পারি, এরকম 5টা পেপার যদি আমি তৈরি করতে পারি, এটাকে মানে একটা সিস্টেমেটিক উপায়ে যদি আমি আমরা একটা ব্রড টপিককে ছোট 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 পার্ট করে, অথবা খুব ন্যারো ডাউন করে, ছোট ছোট চ্যাপ্টার আকারে আলাদা আলাদা পার্ট করে ফেলতে পারি। হয়তো এক এক পার্ট থেকে এক একটা পেপার করতে পারি, এবং সব পার্ট গুলো যখন একত্রিত করে দিলাম, সেগুলো একসাথে মিলে আমাদের থিসিস হয়ে যেতে পারে। তো এটা আরেকটা উপায়, আরেকটা ভালো উপায়। আমি খুব ডিটেলস আলোচনায় যাচ্ছি না। আইডিয়া ফ্রম এ টু বি, দ্যাট মিনস আইডিয়া ট্রান্সফার আর আইডিয়া শেয়ারিং। তোমার যারা একটা ফিল্ডে যারা কাজ করছো, বা একটা টপিকে যারা কাজ করছো, ওই টপিক তার সাব টপিক ইত্যাদি ইত্যাদির সঙ্গে যারা কাজ করছে, তাদের সাথে রিলেট করে কমিউনিকেট করে যখন কাজ করছো, তখন আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে কাজটা আরো অনেক সুন্দরভাবে হয়ে থাকে। পার্টিশনিং অন টু কম্পাইলার অপটিমাইজেশনস, ইঞ্জিনিয়ারিং ইস্যুস হয়তো আমি অত ভালো বুঝবো না। তো এই জন্য আমাদের যেটা করণীয়, ইউ ক্যান রিড এ লট অফ পেপার্স এন্ড নট ফাইন্ড এ কানেকশন। এটা মানে হতে পারে যে আমরা অনেক পেপার পড়েছি, কিন্তু একটা পেপারের সাথে আরেকটা পেপারের কানেকশন খুঁজে বেড়াচ্ছি না। এটা আরেকটা ব্যর্থতা আমাদের হয়ে দাঁড়ায় যদি আমরা কানেকশনটা না খুঁজি আর কি। or realize some has done it already, যদি আমরা মনে হয় যে কখনো এটা অলরেডি করে ফেলেছে কোনো একটা কাজ। তো এটা যাই হোক না কেন, আলটিমেটলি আমরা যখন কমিউনিকেট করে কাজ করব, সব পিটফলস গুলো আমাদের নজরে চলে আসবে। আর যদি সেটা না করি, আমাদের হাতে নজরে আসবে না। আচ্ছা, তো সিলেক্টিং রিজনেবল টপিকস আর কোয়েশ্চেন্স, এখানে একটা বিষয়, টপিক বা কোয়েশ্চেনকে আমরা অনেক ক্ষেত্রেই সিমিলার বা সেম আকারে ধরি, যদিও পার্থক্যটা হচ্ছে শুধুই মাত্র তার যে ফ্রেমটা, তার যে কি বলে ফর্মুলেশন ফ্রেম বলি আমরা, সেই ফর্মুলেশন ফ্রেম বা প্রেজেন্টেশন উপায় কিছুটা পার্থক্য আছে। বাট এটার মূল বা একেবারে গভীরের যে বিষয়টা, সেটা আলটিমেটলি একই। রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড কি বলছে রিসার্চ এরিয়া। Research questions about one or more topics or concept that can be answered through a research. A research question can be about local or global governments, individuals or organizations, and an entire society. তাহলে রিসার্চ টপিক কি? A concept or subject or issue that can be studied through a research. তো এই ক্ষেত্রে আমাদের একটা ডিসকাশন কোয়েশ্চেন যদি তোমাদের সাথে আমরা একটু আলোচনা করতে চাই। Create a research question about a social impact of living through a natural disaster. তো তোমরা একটু দেখতে পারো যদি কিছুটা কন্ট্রিবিউট করতে চাও আজকের আলোচনায়। Do you know people who live through a natural disaster such as hurricane, a tornado, or tsunami or like? চেনো তো নাকি? কয়েকদিন আগে রেমেল গেল। তো
জি স্যার। নিশ্চয়ই তোমরা তোমাদের চেনা জানা লোকজনও হয়তো তার মধ্যে আছে, জেনেছো, শুনেছো, নিউজ পেপারে পড়েছো, তাই না? তো জি আলটিমেটলি স্যার। এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে যে তাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এটাই হচ্ছে আমাদের রিসার্চ বা সার্চের বিষয় বা টপিক। ইন হোয়াট ওয়েজ ডু ইউ লাইক টু থিঙ্ক দেয়ার লাইফস হ্যাভ চেঞ্জড? কোন একটা বিষয়ের কারণে কতটুকু বা কেমন চেঞ্জ হয়েছে? ডু ইউ থিঙ্ক দেয়ার এক্সপিরিয়েন্সেস আর টিপিক্যাল অর আনইউজুয়াল? তারা কি সাধারণভাবে আছে নাকি আনইউজুয়াল উপায়ে আছে? ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে আমরা ভাবতে পারি। আরেকটা বিষয় হচ্ছে হাইপোথিসিস। Hypothesis আমরা কি বলি? A testable statement about how two or more variables are expected to be related to one another. দুইটা ভেরিয়েবলকে যদি আমরা বলি একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, তোমরা যদি হাইপোথিসিস ডেভেলপমেন্ট এর আগে কোথাও এক্সাম্পল হিসেবে দেখে থাকো, তাহলে তোমরা দেখবে যে হাইপোথিসিসটা আমরা এভাবে লিখি, কোনো একটা বিষয়ের কারণে অন্য কোনো একটা বিষয় প্রভাবিত হয় অথবা হয় না, এভাবে আমরা নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস লিখে থাকি, তাই তো? তো জি স্যার। পার্থক্যটা কি তাহলে? আমরা ওই যে নাল এবং অল্টারনেটিভের মাধ্যমে আমরা আসলে যাচাই করার চেষ্টা করি যে আমাদের এটার পেছনে যে রিসার্চ কোয়েশ্চেনটা আছে, সেই রিসার্চ কোয়েশ্চেনটা কিভাবে প্রভাবিত হচ্ছে, বা রিসার্চ কোয়েশ্চেনটা প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে রিসার্চ কোয়েশ্চেন এবং হাইপোথিসিসের যদি পার্থক্য আমরা যাচাই করতে চাই, পার্থক্যটা এটাই হয় যে হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা একটা এক্সপেক্টেড রিলেশনশিপ বের করার চেষ্টা করি দুইটা বা তার বেশি ভেরিয়েবলের মধ্যে, হোয়ারাস রিসার্চ কোশ্চেনটা আরেকটু বেশি জেনারেলাইজ হয়, আরেকটু বেশি এক্সপ্লেনেটরি হয় আর কি। আরেকটা উপায় হচ্ছে ফোকাল রিসার্চ, দ্যাট মিনস কোন একটা বিষয়কে খুব বেশি ফোকাস করে, খুব বেশি গুরুত্ব দিয়ে রিসার্চ করা, যেরকম স্টাডিং উইমেন্স লাইফস ফ্যামিলি ফোকাস ইন দ্য 30s, 30 বছর বা 30-এর দশক, যেটাকে আমরা বলি 31 থেকে 40 বছর বয়স, এই সময়টা উইমেন্স লাইফ কিরকম হয়ে থাকে সেটা যদি আমরা ফোকাস করার চেষ্টা করি, অথবা কোনো একটা নির্দিষ্ট জিওগ্রাফিতে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, যেরকম রেমেল এর কারণে এফেক্টেড এলাকার মানুষের জীবন ধারণ সম্পর্কে যদি আমরা একটু মানে ফোকাস করতে চাই, এটাকে আমরা বলি ফোকাল রিসার্চ। বুঝতে পারছি? জি স্যার। স্যার এই যে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস এর একটা এক্সাম্পল দিতেন স্যার? আমরা এক্সাম্পলে আমরা এগুলো নিয়েও এক্সাম্পল বা আলোচনা করব, আসবো একটা সময় আর কি। হ্যাঁ, তারপর যেহেতু কোয়েশ্চেনটা আসলো, ফর ইউর নোয়িং আমি একটু বলে রাখি, নাল সাধারণত আমরা যে বিষয়টা জানতে বা দেখতে চাই, যে বিষয়টা পরীক্ষা করতে চাই, সেই বিষয়টা একটা অপোজিট ডিরেকশন আমরা নাল হাইপোথিসিস রেখে থাকি, হোয়ারাস মানে যেটা আমরা চাই সেটা আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস রেখে থাকি। দেন এটা যদি কোনো কারণে নাল অ্যাকসেপ্টেড হয়ে যায়, নাল যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, দ্যাট মিনস আমার মানে আমার টেস্টে যদি সিগনিফিকেন্স না আসলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে থাকি। তার মানে আমরা তখন ধরে নেব যে আমার যে ধারণা ছিল, আমার যে অ্যাজাম্পশন ছিল, আমার যে রিসার্চ কোয়েশ্চেন ছিল, সেটা মিথ্যা। বুঝতে পারছি? মিথ্যা বলতে সেটা প্রমাণিত হয়নি, মিথ্যা বলতে অপরাধ সূচক মিথ্যা বিষয়টা তা না, সেটা প্রমাণিত হয়নি। আর অল্টারনেটিভ হচ্ছে যে আমার যেহেতু এক্সপেক্টেড অংশটা থাকে এখানে, সেক্ষেত্রে নাল যদি রিজেক্টেড হয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড হয়, দ্যাট মিনস আমি যেটা অ্যাজিউম করেছিলাম, আমি যেটা হাইপোথেসাইজ করেছিলাম সেটা সঠিক, এই আর কি। তো আমরা উদাহরণ সহ আরো ডিটেইলসে দেখবো পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসি একটা ছোট্ট কুইজে। আইডেন্টিফাই ইথিক্যাল ইস্যুস ফ্রম এ ফোকাল রিসার্চ। ফোকাল রিসার্চ, অর্থাৎ ফোকাল রিসার্চ সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম, যেরকম একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট ঘটনা, তো এই সকল ক্ষেত্রে ফোকাল মানে ইথিক্যাল ইস্যুটা কি হতে পারে একটু বলতো? ইউ হ্যাভ এনি আইডিয়া? ইথিক্স বুঝি তো, তাই না? জি স্যার। তো এই সকল এই ধরনের রিসার্চে ইথিক্যাল ইস্যু বা অসুবিধা কি অ্যারাইজ করতে পারে? স্যার এটা স্যার কপি করতে পারে আরেকটা, এটা তো স্যার ইথিক্যাল ইস্যু। হ্যাঁ, কপি তো সব সব জায়গাতেই হতে পারে, তবে যেখানেই হোক না কেন সেটাই আনইথিক্যাল। এর বাইরেও আরো অনেক অনেক আনইথিক্যাল ইস্যুস থাকতে পারে। তো দেখো, যেহেতু এখানে ফোকাল রিসার্চের কথা বলা হয়েছে, এখানে স্পেসিফিক ইথিক্যাল ইস্যু যেটা, ধরো আমি এই যে ফোকাসটা করব কোন একটা নির্দিষ্ট গ্রুপের উপরে, এই ফোকাসটা যদি সিলেকশন বায়াস থাকে,
দ্যাট মিনস হচ্ছে যে আমার সিলেকশনটা যদি আমার রিসার্চার রিসার্চার কোনো লজিক ছাড়া তার ইচ্ছা মতো যদি সিলেকশন করে থাকে, তোমরা দেখবে তোমাদের অনেকেই যে কাজগুলো করে থাকে বা তোমার সিনিয়ররা যারা করেছে, তোমরা যদি একটা এক্সাম্পল করে দেখে থাকো, তোমরা হয়তো দেখবা যে নানা ইস্যু ইন বাংলাদেশ, এই ইস্যু ইন বাংলাদেশ, সেই ইস্যু ইন বাংলাদেশ, এভাবে করে তারা কাজটা করছে, তাই তো? অথবা ফাইন্যান্সিয়াল সেক্টরের মানে কি বলে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইন বাংলাদেশ, অথবা ব্যাংকিং পারফরমেন্স ইন বাংলাদেশ, এরকম করে কিন্তু তারা কাজটা বিভিন্ন ধরনের কাজ করেছে, এর আগে দেখেছি আর কি। তোমার এই উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। এখানে তারা যে বাংলাদেশকে স্যাম্পল বা রিসার্চ এরিয়া হিসেবে সিলেক্ট করলো, তোমরা কি কখনো তাদের মুখ থেকে কোনো আলোচনায়, কোথাও কোনো প্রেজেন্টেশনে, কোথাও কি তারা শুনেছো যে কেন তারা বাংলাদেশকে সিলেক্ট করলো? না স্যার। বাংলাদেশকে তারা সিলেক্ট করতেই পারে, বাট দ্যাট শুড হ্যাভ অ্যান অবভিয়াস রিজন। আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশি নাগরিক, তাই আমি বাংলাদেশকে সিলেক্ট করছি, দ্যাট শুডন্ট বি দ্য রিজন। বুঝতে পারছো? এইটা রিজন হওয়া উচিত না। আমি যদি রিসার্চার হই, পুরো বিশ্বই আমার। এখন আমি কোনো না কোনো কারণে হয়তো বাংলাদেশকে আমি সিলেক্ট করছি, তাই সেই কারণটা এইটা কখনো হওয়া উচিত না যে এটা আমার জন্য সুবিধাজনক। আমি বাংলাদেশে থাকি, ডাটা কালেকশন আমার জন্য সহজ। আমি বাংলাদেশে থাকি, তাই এটা আমার মানে আমার হয়তো ফাইন্যান্স আছে, যদি ফাইন্যান্স বা ফান্ডেড রিসার্চ হয় এটা ভিন্ন কথা। ফান্ডেড রিসার্চ হলে আমি একটা ফোকাসড এরিয়াতে খুঁজে দেখার জন্য আমাকে ফান্ড দেওয়া হয়েছে, আমি সেটা করতেই পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু ইন জেনারেল তুমি যদি সেটা ফান্ডেড বা মানে ইভেন ফান্ডেড হলেও তোমাকে নিশ্চয়ই তোমাকে সেখানে যদি এরিয়া ব্যারিয়ার দেওয়া না হয়, যে তোমাকে আমাকে যদি বলা না হয় যে তোমাকে বাংলাদেশের উপরেই কাজটা করতে হবে, ফান্ডিং এর শর্তই যদি এরকমটা না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে সঠিক লজিক দেখাতে হবে। আর যদি সেটা না হয়, তার মানেই হচ্ছে এটা এখানে ইথিক্যাল ইস্যু আছে। বুঝতে পারছি? এটা একটা এক্সাম্পল করলাম, এরকম আরো শত শত বিষয় ইথিক্যাল ইস্যুস থাকতে পারে। তো এগুলোকে হ্যান্ডেল করার উপায় কি? হ্যান্ডেল করার উপায়টা হচ্ছে আমার রিসার্চারকে এই বিষয়গুলো জানতে হবে, এবং হচ্ছে যে সমস্ত সিলেকশন বায়াস থেকে, সিলেকশন বায়াস মানে হচ্ছে মানে আমার রিসার্চার ইচ্ছাকৃতভাবে সিলেক্ট করেছেন এরকম বায়াস থেকে বের হয়ে আসতে হবে। নানা উপায় আছে, পরবর্তীতে আরো জানবো। সোর্সেস অফ রিসার্চ কোয়েশ্চেন, একই কথা আমি আবারও ফেরত যাই। সোর্সেস অফ রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট, এক্সপেরিয়েন্সেস, ভ্যালুস এন্ড প্যাশনস। অর্থাৎ রিসার্চার কতটুকু প্যাশন নিতে চায়। এখন ধরো এই যে বললাম যে রেমেল এর উপরে তুমি যদি একটা মানে রেমেল এর আফটার শক তুমি যদি জানতে চাও, এখন সাম্প্রতিক সময়ে যেটা দেখা গেছে যে রেমেল এর মূল প্রভাবটাই পড়েছে বাংলাদেশে, তাই তো? তার মানে যদি তার আফটার শক দেখতে হয়, তাহলে তোমাকে বাংলাদেশকে দেখতে হবে। এটা একটা অবভিয়াস রিজন। বুঝতে পারছো? যদি সিডরের ইম্প্যাক্ট দেখতে হয়, বাংলাদেশকে দেখতে হবে। যদি তোমার রোহিঙ্গা ইস্যু দেখতে হয়, বাংলাদেশকে দেখতে হবে। এখানে তোমার অ্যাভয়েড করার কিছু নাই, এবং এখানে তোমার মানে অন্তত এতটুকু এরিয়া যতটুকু আমি মেনশন করলাম, এই জায়গাতে তোমার কোনো সিলেকশন বায়াস নাই। এখন ধরো তুমি রোহিঙ্গা ইস্যু দেখতে চাচ্ছ, তুমি থাকো ময়মনসিং এ, তাই তুমি ময়মনসিং এর বিভিন্ন নাগরিকদেরকে ইন্টারভিউ করলা, এটা কিন্তু আবার সিলেকশন বায়াস হয়ে গেল। বুঝতে পারছো? পার্সোনাল ফ্যাক্টরস কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে অনেক সময় সুবিধাও দেয়, আবার অনেক সময় অসুবিধাও দেয়। যেরকম পার্সোনাল ইন্টারেস্ট অফেন ইনফ্লুয়েন্স রিসার্চ আর স্পেসিফিক রিসার্চ টপিকস, যেমনটা একটু আগে আমরা বলছিলাম। হ্যাভিং এ স্ট্রং পার্সোনাল ইন্টারেস্ট ক্যান লিড টু দ্য উইলিংনেস অফ দ্য টু দ্য মেক অফ দ্য necessary investment of time and energy. Research by Hoffangs in 2000, উনি বলছেন পার্সোনাল ইন্টারেস্ট ইন ক্যারিয়ার অ্যান্ড মাদারহুড ইনফ্লুয়েন্সড হার ওয়ার্ক। হতেই পারে যেরকম আপনার আগ্রহ যেদিকে আছে আপনি সেদিকেই ধাবিত হবেন, এটাই স্বাভাবিক। অনেক সময় আমরা বাংলায় একটা প্রবাদ আছে যে আমরা যা শুনতে চাই তাই শুনতে পাই, যা করতে চাই তাই করতে পারি। তৈরি করা না, রিসার্চেবল কোয়েশ্চেন তৈরি করতে হবে, যে কোয়েশ্চেনটা আমি রিসার্চ করতে পারবো। ট্রান্সফর্মিং এ রিসার্চ কোয়েশ্চেন টু এ রিসার্চেবল কোয়েশ্চেন। এই যদি আমাদেরকে নিতে হয়, ন্যারো ডাউন দ্য ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট ইনটু সামথিং দ্যাট ইজ ম্যানেজেবল। মানে আমরা ইউজুয়ালি যেটা জানি, একটা রিসার্চ কিন্তু অনেক ব্রড এরিয়া যদি হয়ে যায়, সেটা ম্যানেজ করাটা একটা পেপারের মধ্যে, একটা থিসিসের মধ্যে, অথবা একটা প্রসেসের মধ্যে সেটা কিন্তু খুব টাফ। সেটা ম্যানেজ করা যেতে পারে কিভাবে? সেই রিসার্চটা যদি একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তুমি একটা টিমে কাজ করছো,
একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছো, পার্ট বাই পার্ট ভাগ করে 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 একজন মানে এক একজন এক এক অংশে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে। বুঝতে পারছি কি? তাহলে কিন্তু একটা ব্রড রিসার্চ এরিয়াও সমাধানযোগ্য, ধীরে 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 একটা পর্যায়ে পৌঁছাবে। কিন্তু এটা ছোট্ট একটা পার্ট যদি ধরি, এই ছোট্ট পার্টটা কিন্তু একটা ছোট্ট থিসিস, একটা ছোট্ট পেপারের মাধ্যমে সমাধান হবে না। তাহলে কি করা যেতে পারে? ওই যে ছোট্ট পেপার, ছোট্ট পেপারটা কি হবে? বড় এরিয়ার বড় পেপারের একটা অংশ হিসেবে কাজ করবে। দ্যাট মিনস আমরা সোজা কথায় মানে সহজ কথায় যদি বলি, তুমি অ্যাজ এ মাস্টার্স রিসার্চার, মাস্টার্স রিসার্চ স্টুডেন্ট অথবা একজন পিএইচডি স্টুডেন্ট, তার রিসার্চ এরিয়াটা হতে হবে খুবই ন্যারো। ন্যারো মানে কি? খুবই ছোট ছোট্ট একটা এরিয়া হতে হবে, কোনো ওয়াইড এরিয়া হওয়া চলবে না। যেমন ধরো আমরা যদি কোভিড এর আফটার শক জানতে চাই সারা বিশ্ব জুড়ে, আমি একটা মানে জিওগ্রাফিক ইয়া বলতেছি আর কি, থিওরিটিক্যালও মানে মূল ভাস্টনেসটা কিন্তু থিওরিতে, বাট আমরা জিওগ্রাফিতে বোঝার চেষ্টা করি। আমরা যদি সারা বিশ্বের অংশটা মানে আপনার ইম্প্যাক্টটা জানতে চাই, সেটা কিন্তু বেশ কঠিন একটা পেপারের মাধ্যমে বা একজন রিসার্চারের মাধ্যমে, তাই না? জি Whereas, স্যার। মহাদেশ অনুযায়ী, দেশ অনুযায়ী, দেশের মধ্যে বিভিন্ন সাব রিজিয়ন অনুযায়ী যদি আমরা ভাগ করে 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 আলাদা আলাদা পার্টে কাজ করে থাকি, তাহলে হয়তো এক একটা অংশ নিয়ে যখন এক একজন কাজ করবেন, আমাদের কাছে সেই রিসার্চ রেজাল্ট গুলো চলে আসবে। ঠিক একইভাবে মানে থিওরি যখন বা তত্ত্বগত যে ধারণা, তাত্ত্বিক যে ধারণাটা, সেটা নিয়ে যখন কাজ হচ্ছে, সেটা হয়তো ভাস্টনেসটা এত বড় হতে পারে যেটা একজনের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। সুতরাং ওই একইভাবে যেটা বলছি, ইউ হ্যাভ টু ন্যারো ডাউন। বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, আমি কিছু কিছু উদাহরণ দিলাম তোমাদের জন্য। আহ আরো তোমরা একটু নিজেরাও ভাববে, পড়বে। দেন রিভিউইং দ্য লিটারেচার আরেকটা বড় উপায়, একটা রিসার্চ কোয়েশ্চেন তৈরি করার জন্য। ইম্প্যাক্টটা দেখো: রিডিং, সামারাইজিং, সিনথেসাইজিং দ্য এক্সিস্টিং ওয়ার্ক অন এ টপিক or the resulting written summary in a search. বুঝতে পারছি? তো জি স্যার। ওদের ক্ষেত্রে যেটা করে যে পরে সামারাইজ করে, সিনথেসাইজ করে, সেটার একটা সামারি লিখলাম। 2001 জি সালে মিস্টার ওয়াই লিখেছেন, আরেকটা প্যারাগ্রাফে সেটার একটা সামারি লিখলাম। মিস্টার জেড 2003 সালে কি লিখেছেন, আরেকটা প্যারাগ্রাফে তার একটা সামারি লিখলাম। কিন্তু এক্স ওয়াই জেড এর রিলেশনটা কি, এদের কনফ্লিক্টটা কি, এদের আউটপুটটা কি, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা সিনথেসাইজ না করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না। যার কারণে I'll teach you or I'll try to show you how to write a literature review. শুধু রিভিউ করা না, রিভিউ করে কিভাবে লিখতে হয় সেটা হয়তো ওদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো, আমার বুদ্ধিতে যতটুকু আছে এতটুকু। রিভিউইং দ্য লিটারেচার, আমরা একাডেমিক বিভিন্ন সোর্স থেকে লিটারেচার পড়তে পারি। টু স্টার্ট এ লিটারেচার রিভিউ উইল নিড টু ফিগার আউট which literature or source you want to search. আমরা বই, আর্টিকেলস, গভর্নমেন্ট ডকুমেন্টস এগুলো পড়তে পারি। এছাড়া পপুলার লিটারেচার, এডুকেটিং নিউজ পেপার, ম্যাগাজিনস ইত্যাদি পড়তে পারি। এর বাইরেও আমরা কিওয়ার্ড সার্চ করতে পারি, যেটা আমরা অনলাইনে সার্চ করছি বা শিখেছি। সেখান থেকে আমরা কিওয়ার্ড তৈরি করার মাধ্যমে সার্চ করতে পারি, যেটার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত পেপার পেয়ে যেতে পারি এবং সেটা আমরা পড়তে পারি। Reviewing the literature, using the literature in a study, কি করে লিটারেচার, আমরা একটা স্টাডিতে লিটারেচার ব্যবহার করা আমাদের জন্য কিরকম হেল্প করতে পারে? Helps the researcher to identify their own research question or hypothesis, examine what previous researchers have used, provide context on your work. ধরো আমি যে কাজটা করলাম, এই কাজটা কেন করলাম, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, তাই না? ব্যাকগ্রাউন্ডটা আমি কোথা থেকে কিভাবে জেনেছি, সেটাও তো আলটিমেটলি লিটারেচার থেকেই আসতে হয়। আমি যে বললাম যে রিসার্চ ইন্টারেস্ট মানে গ্যাপ মানে আবার কি বলে, সেখানে আমার গবেষণা হবে, রিসার্চ হবে। তো এই যে টোটাল প্রসেসটা, এটা কোথা থেকে আসবে? আলটিমেটলি রিডিং থেকেই তো আসবে। এছাড়া কোনো উপায় নেই, কোনো না কোনো উপায় আই হ্যাভ টু রিড। হতে পারে সেটা রিসার্চ পেপার বা পাবলিশ আর্টিকেলস, হতে পারে নিউজ পেপার, হতে পারে ম্যাগাজিনস, কোথাও না কোথাও আমাকে সেটা পড়তে হবে, জানতে হবে। Provide an overview of the current state of research and narrows your inquiry. আমার যে জানার পরিধি, আমার যে কোয়েশ্চেনের যে স্কোপ, সেটাকে ছোট করে আনতে হবে। হয়তো জিওগ্রাফিক্যালি ছোট করতে হবে, থিওরিটিক্যালি ছোট করতে হবে, কনসেপচুয়ালি ছোট করতে হবে, ছোট করে খুব ছোট্ট এরিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এটা ম্যানেজ করা আমার জন্য একটা সিঙ্গেল কাজে, একটা সিঙ্গেল শটে আমার জন্য এটা খুব কঠিন হয়ে যাবে।
আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ফিজিবিলিটি, এটা আমার জন্য কতটুকু ফিজিবল, ওই যেটা বললাম আর কি, যে আমার ম্যানেজেবিলিটি, whether it is practical to complete the study in terms of access, time and money. তো দেখো আমাদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মানে অন্তত শেষের যে অংশটা মানি, এটা তো থাকেই না, তাই না? বাকি যেটা থাকে সময়টাও কম, আবার সেই যে বিষয়টার উপর আমি রিসার্চ করব সেটাতেও কিন্তু আমাদের অ্যাক্সেস অনেক ক্ষেত্রেই অনেক কম। তো যেটা বলছিলাম যে অনেক সেকেন্ডারি ডেটাবেজ আছে যেখান থেকে আমরা অনেক ডেটা পেতে পারি, কিন্তু সেটা হাইলি কস্টলি। আমাদের বিশ্ববিদ্যালয় যদি সেটা সাবস্ক্রাইব করে আমাদেরকে মানে যদি অফার না করে, সেক্ষেত্রে ওই জায়গা থেকে ডেটা নেওয়ার খুব একটা সুযোগ আমাদের থাকে না। তো আমাদের এই সকল জায়গা থেকে ভাবতে হয় যে কোনো একটা প্রজেক্ট যে আমি লঞ্চ করবো, দ্যাট মিনস কোনো একটা রিসার্চ টপিক সিলেক্ট করে সেটার উপরে যে আমি কাজ করা শুরু করব, সেটা আমার জন্য ফিজিবল কিনা, এই সকল আসপেক্টে। বুঝতে পারছি? তাহলে এক্সেস বলতে কি বুঝিয়েছি? এক্সেস বলতে বুঝিয়েছি দ্য অ্যাবিলিটি টু অবটেইন দ্য ইনফরমেশন নিডেড টু অ্যান্সার এ রিসার্চ কোয়েশ্চেন, research cost, all money expenditure needed for planning, executing and reporting a research. I hope you can understand the time it takes to complete all activities of a research project for the planning stage to the final report. আমরা কি দেখতে পারি? রিসার্চ কোয়েশ্চেন ক্যান ভ্যারি ইন স্কোপ এন্ড পারপাস, এ রিভিউ অফ লিটারেচার ইজ এসেনশিয়াল, এবং একটা প্ল্যান খুব এসেনশিয়াল। আরেকটা কুইজ এর মাধ্যমে আমরা শেষের দিকে যাব। ক্যান ইউ এক্সপেক্ট দ্য ইন্টারেস্ট ইন সার্টেন রিসার্চ টপিক will change over time? This is due to what? আমাদের রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ টপিক বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে, কি কারণে? স্যার, চেঞ্জিং পলিটিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক এলিমেন্টস। পার্সোনাল ফ্যাক্টরস হতে পারে না? সোর্সেস অফ ফান্ডিং এর কারণে হতে পারে না? জি স্যার। স্যার হতে পারে, কিন্তু এটা তো আমরা স্যার তার উপরে সবগুলা কারণে হতে পারে স্যার। সবগুলো কারণেই হতে পারে। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন, সাম টপিকস that may be interesting and important, but gaining access to the population may be very difficult. Which of the following presents the greatest obstacles? তো বলছিলাম যে আইডিয়াটা, যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে সোসাইটির জন্য, আমার জন্য, দেশের জন্য খুব ভালো, কিন্তু এটা খুব কঠিন হতে পারে সেই জায়গাতে অ্যাক্সেস পাওয়া। তো নিচের যে ইস্যুগুলো আছে, এইসব ইস্যুতে কোনটাতে অ্যাক্সেস পাওয়াটা সবচেয়ে বেশি কঠিন বলতো? স্যার আমার মনে হয় স্যার অপশন সিটা সবচেয়ে অপশন ই, অপশন 3 সি, চিলড্রেন হু আর হসপিটালাইজড ফর মাইনর ইলনেস। স্যার ই স্যার একদম লাস্টের অপশনটা। সিঙ্গেলস হু গো অন সিঙ্গেলস ক্রুইজ, অর্থাৎ যারা ওই যে যেটাকে বলে যে ব্যাচেলর পার্টি, এসব ইয়াতে যাচ্ছে, ট্রিপে যাচ্ছে, তাই তো? হতে পারে, বাট আমার ধারণা অপশন ডি হ্যাজ দ্য মোস্ট অবস্টাকল, বিকজ এখানে ইন্ডিভিজুয়ালদের কথা বলা হয়েছে হু আর মেম্বার্স অফ এ সিক্রেট কালচার, একটা গোপন কালচার, একটা গোপন বিষয়ের মেম্বার, অর্থাৎ একটা গোপন কমিটি অথবা একটা গোপন অপারেশন, যেমন আর্মির একটা অপারেশন, পুলিশের একটা অপারেশন, যেটা গোপন, সেই জায়গাতে এক্সেস করা অথবা তাকে ইন্টারভিউ করা তো সহজ নয়, তাই না? আমার কাছে এটা বেশি কঠিন মনে হচ্ছে।